আগামীতে জবাবদিহির সরকার হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। বগুড়ায় জনসভায় তারেক রহমান। দেশকে লক্ষ্যে পৌঁছাতে হলে হাঁটতে হবে গণতন্ত্রের পথে। আজ চট্টগ্রাম বিভাগীয় সফরে যাচ্ছেন জামায়াত আমির। ফেনীতে 11 দলের নির্বাচনী সভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু, পরিবারের মামলা, 2 জন গ্রেপ্তার, তদন্তে পুলিশ। নিষিদ্ধ হলেও পোস্টার সাটিয়েছেন অনেক প্রার্থী। রঙিন বিলবোর্ডেও চলছে প্রচার। আচরণবিধি ভাঙার তালিকায় দলীয় থেকে স্বতন্ত্র বাদ নেই কেউ। এবং সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, ধরা পড়ছে না চালানের বড় অংশ, উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র। ভোটে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকের, অভিযানের দাবি পুলিশের। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিএনপি ক্ষমতা এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ভোটে ধানের শীষের বিজয় হলে পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ শুরু করা হবে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত। নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতে বাদ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসের। দুহাত নেড়ে মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরে সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে নানা পরিকল্পনার কথা জানিয়ে বলেন, পদ্মা পাড়ে মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। দেশের এর প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। সন্ধ্যায় নওগাঁ শহরে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট বানচালে যারা চক্রান্ত করছে তারা বিগত 15 বছর পতিত সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্সের পাহারা দিতে হবে। এদিকে মধ্যরাতে বগুড়া পৌঁছে নির্বাচনী জনসভায় জেলার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে চাকরি, ব্যবসা হবে যোগ্যতার ভিত্তিতে। বগুড়ার যেন বদনাম না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাল্লাহ
সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপির পাশে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিন পেরিয়ে রাত, লাখ মানুষের জমায়েত বিরোধী থেকে দেখার অপেক্ষায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে নানা প্রতিশ্রুতি দিলেন, তার পাশাপাশি ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন একটি পক্ষ পালিয়ে গেলেও আরেকটি পক্ষ ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তাই ভোটের দিন সব চক্রান্ত রুখে দিতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। প্রায় 2 দশক পর রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। বিকেলে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নেতারা বলেন রংপুর পরিণত হবে জনসমুদ্রে। তরিকুল ইসলামের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন রংপুরে। নির্বাচনী সফর ঘিরে নেতাকর্মীদের সঙ্গে জেলাবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। প্রস্তুত করা হচ্ছে জনসমাবেশ স্থল। রংপুর ঈদগাহ মাঠ লাখো জনতার মিলন মেলায় পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। উনি আসাতে আমি মনে করি উসুর মরুতে যেন এক পশলা বৃষ্টি। রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে যে না পাওয়ার বেদনায় ভুগছে, আমি মনে করি যে সেই মানুষগুলো পাওয়ার আশায় কালকে এখানে সমবেত হবে ইনশাল্লাহ। এই জনসভার মাধ্যমে আমাদের তারেক রহমান একটা মেসেজ দেবে, তার যে প্ল্যানটা আছে রংপুরের থেকেই শুরু হবে তার প্ল্যানটা বাস্তবায়ন। দলীয় নেতারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বন্ধ স্থলবন্দর চালু সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণে প্রতিশ্রুতি আসতে পারে তারেক রহমানের পক্ষ থেকে। রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। সর্বোপরি আমাদের আবু সাইদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এদিকে সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যেখানে ভ্যানু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। 30 জানুয়ারি বিকেলে পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো পডকাস্টে তুলে ধরেছেন নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও সুদূর প্রসারী ভাবনা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পডকাস্ট প্রচারিত হয়। প্রথম পর্বে তিনি জানান নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। এরপর ধাপে ধাপে দেশের 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছব এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2.5 হাজার টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2.5 হাজার টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। আজ ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ সকাল 10টায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে 11 দলীয় যে জোট আছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই 11 দলীয় জোটের একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এবং আমরা যে বিষয়টি দেখছি যে ইতোমধ্যে কিন্তু এই সমাবেশ স্থল যেটি আছে সেই সমাবেশ স্থল কিন্তু ইতোমধ্যে পুরোপুরি বলা যায় যে লোকারণ্য হয়ে গেছে। আমরা যে বিষয়টি জানি যে আজ কিন্তু তার এই ফেনীর যে জনসমাবেশ, সেই ফেনীর জনসমাবেশের মাধ্যমে তার চট্টগ্রাম বিভাগীয় যে কর্মসূচি, সেই চট্টগ্রাম বিভাগীয় কর্মসূচির শুরু হচ্ছে এবং তিনি আগামী 2 দিন এবং আজকে নিয়ে মোট 3 দিন চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলায় তিনি একাধিক জনসমাবেশ করবেন, জনসভা করবেন এবং কয়েকটি জায়গায় পথসভা করবেন। এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজকে তার ফেনীতে আগমন উপলক্ষে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তের নানা বয়সী মানুষ এই সমাবেশ স্থলে আসতে শুরু করে। তারা অনেকে কিন্তু একদম ভোরে অর্থাৎ ফজরের নামাজ পড়েই কিন্তু তারা এই মাঠে আসা শুরু করে একটু সামনের সারিতে জায়গা পাওয়ার জন্য, যেন তারা তাদের যে আজকের প্রধান অতিথি অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান তাকে যেন এক নজর দেখতে পায়, সেই উদ্দেশ্যে কিন্তু তারা এসছে। এবং আমরা যে জিনিসটি জানি যে ফেনীতে তিনি জনসভা করার পর আজ লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লায় অর্থাৎ আরো 3টি জেলায় কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণার কর্মসূচিতে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা সে ব্যাপারের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম ফেনী থেকে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে জামায়াতে ইসলামের মতবিনিময়ে আগামী সরকারকে ব্যবসায়ী বান্ধব হওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যবসায়ীদের সম্পদ ও অর্থ যারা পাচার করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘুষ, চাঁদাবাজি ও লাল ফিতার দৌরাত্ম্যহীন একটি ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জামাত ইসলামী। এতে উঠে আসে ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে আগামীর সরকারের করণীয় প্রসঙ্গ। আমার সত্যি নিজেকে FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ বলেন, ব্যবসায়ীদের সম্পদ, অর্থ যারা পাচার করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমার দেশে গ্যাস নাই, 5000 দরখাস্ত পড়ে আছে। তা আমাকে যদি কানেকশন না দিতে পারেন তাহলে বিদেশি বিনিয়োগের জন্য আপনার সেমিনার করে বিদেশে যায় লাভ কি? সেই কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমরা চাই। যারা টাকা নিয়ে গেছে বিদেশে, আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের স্বাধীনতা ও সুরক্ষার পাশাপাশি প্রতিযোগিতাকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ব্যবসাকে গুরুত্ব দেওয়ার আহ্বান আসে মতবিনিময়ে। এছাড়া আগামীর সরকারকে নিরপেক্ষ থেকে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমরা সেই ধরনের স্বাধীনতা চাই, আমরা সে ধরনের একটা স্বস্তিবোধ বলেন এবং সুরক্ষা চাই। প্রথমে কিন্তু এই জিনিসটা দিতে হবে। ইদানিং আমাদের অনেকগুলি স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, বাট লাইফ কিন্তু খুব বেশি আসে নাই। তো এই যে জায়গাগুলি, এসব জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হয়, বাংলাদেশের পলিসি লেভেলে কাজ করতে হয়। সরকারের থেকে সেই ধরনের সহায়তা যদি না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আপনি দেশি বলেন বিদেশি বলেন, কোনো ইনভেস্টমেন্টই দেশে আসার সুযোগ কম। ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকারের কথা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লাল ফিতা শুধু কি সময়ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউর ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউর ফিল না করে তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব, লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। মতবিনিময় সভায় শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন জামাতের শীর্ষ নেতারা। উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
শেরপুরে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক বিজিএন-এর উদ্যোগে শেরপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে আহত আমজাদকে ঢাকায় পাঠানো হয়। এ সময় শেরপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্থানীয় জামায়াত নেতা নিহত ও দুই পক্ষ শতাধিক আহত হয়। কিশোরগঞ্জের কটিয়াদিতে জামায়াত কর্মীর হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাদ্দাম হোসেন বিএনপি নেতা মাহমুদুর রহমান কামালের মাথায় টেটা দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। নিহত মাহমুদুর রহমান কামাল কাটিয়াদি উপজেলার আচবিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেন আচপিতা ইউনিয়ন জামায়াতের একজন সদস্য বলে জানা গেছে। তবে হামলার পেছনে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টিও এসেছে আরেকটি ভাষ্যমতে। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাস্তা কারিয়া দিছে পা একটা ছাত্র হয়েছিল, ওর বুকে দিতে হয়েছিল, আর ছাত্র বিরোধে গিয়া ওই যে কামাল জেলে মারা গেছে, ওনার ছেলের হাত থেকে লাগছে। এটা মানে মূলত যে ছেলেটা মারছে ও আগে ছাত্রলীগ করতে, এখন মানে জামাতে যোগ দিছে। 2 জন গ্রেপ্তার আছে, মামলা হয়েছে। বাদী ওই যে ক্ষতিগ্রস্ত পক্ষ অপর ভাইয়ের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালের সময় আলো থাকছে। বাণিজ্য মেলায় বেশিরভাগ স্টলে দেয়া হচ্ছে না পণ্য বিক্রির রসিদ। লোকবল সংকটে তদারকিও করতে পারছে না কাস্টমস। সরকারের কোষাগারে জমা পড়া নিয়ে অনিশ্চয়তা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আচরণবিধির তোয়াক্কা না করে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। রঙিন বিলবোর্ড আর দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়েছেন প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে এমন আচরণবিধির লঙ্ঘনকারীদের তালিকায়ও আছেন জামায়াত ও বিএনপি প্রার্থীরাও। তবে নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বিগত নির্বাচনের তুলনায় কমেছে। এম এ আজিমের রিপোর্ট। নির্বাচনের প্রচারণায় রঙিন বিলবোর্ডে সয়লাভ রাজধানী ঢাকা। কারওয়ানবাজার গোলচত্বরের চারপাশে দেখা মেলে জামাত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিক বিলবোর্ড। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ একমাত্র ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রঙিন প্রচারণার কথা বলা আছে। বিলবোর্ড ব্যবহারের নির্দেশনায় আকার ও সংখ্যার কথা বলা হলেও রঙিন বিলবোর্ডের ব্যবহারের কথা উল্লেখ নেই। একইভাবে এই বিধিমালায় পোস্টারের ব্যবহার ও সাঁটানোকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বন্ধ হয়নি দেয়ালে পোস্টার সাঁটানো। ঢাকা 12 আসনে এবি পার্টি ও লেবার পার্টির সমর্থকরা লাগিয়েছেন পোস্টার। আসনটিতে জামাত প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন রঙিন বিলবোর্ড ও পোস্টারে। অলিগলির দেয়ালে দেয়ালে দেখা মেলে বিভিন্ন নকশার অসংখ্য পোস্টার। তবে প্রার্থীর দাবি, প্রচারণা শুরুর আগেই সাঁটানো হয়েছিল পোস্টারগুলো। প্রথম কথা হলো যে আমাদের কোনো পোস্টার নেই। যদি কোনো পোস্টার থাকে ওগুলো আগের, মানে প্রচারণা মানে অফিসিয়ালি শুরু হওয়ার আগের, সবগুলো তো তোলা যায় না। আর নো ব্যানার ইজ রঙিন, আমরা কোনো রঙিন ব্যানার করিনি। বিলবোর্ডের সঙ্গে রঙিন পোস্টারের কমতি নেই বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর। ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও পোস্টার সাঁটানো আছে ঢাকা 8 আসনেও। তবে 12 আসনে পোস্টার লাগানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। প্রথমত আমি তো ঢাকা 8-এ আমরা নির্বাচন করতে চেয়েছি ইনিশিয়ালি, তো সেগুলো তো আমরা অধিকাংশ সরিয়ে ফেলেছি। ঢাকা 12-র জন্য আমরা আলাদা করে পার্টি দিক থেকে কোনো পোস্টার বা কোনো কালার কোনো কিছু তৈরি করা হয়নি। আপনি দেওয়ালে যদি 2-1টা দেখে থাকেন, সেটা হয়তো ঢাকা 8-এর জন্য। বাদ পড়েননি স্বতন্ত্ররাও। রঙিন বিলবোর্ডে সয়লাভ করলেও প্রার্থীর দাবি, আচরণবিধি অনুযায়ী চালাচ্ছেন প্রচারণা। পরিষ্কার ভাষায় বলি, আমি আচরণবিধি লঙ্ঘন করেই আমি কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখবেন
সব অন্যান্য প্রার্থীর সকলে কিন্তু নতুন নতুন পোস্টার, আমার কোনো নতুন পোস্টার নাই। তবে আচরণবিধি লঙ্ঘনকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন বলছে বিগত নির্বাচনের তুলনায় পরিবেশ সুন্দর আছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন তারা। নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যেই বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি। আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১২৮টি নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ৯৪টি মামলা করেছে ইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে নানা ধরনের অস্ত্র। অনেক চালান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে নাগালের বাইরে। এর পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তত ২০ ভাগ এখনও উদ্ধার করা যায়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তবে পুলিশ বলছে অভিযান চলমান রয়েছে। নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনুকূলে আসবে। আতিকুর রহমান তামান জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি। নৌবাহিনীর অভিযানেও কদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র। বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। এগুলো ছাড়াও ২৪ আগস্ট অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয় ১১ ক্যাটাগরির অন্তত ৬,০০০ অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি ১৩৩১টি। সেসব অস্ত্রের হদিস নেই কারো কাছেই। এমন বাস্তবতার মাঝেই হাজির জাতীয় সংসদ নির্বাচন। যদিও পুলিশ সদর দফতর বলছে অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান। অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে সেক্ষেত্রে একটা সমন্বিতভাবে প্রত্যেকটা বাহিনীর সাথে আমরা সমন্বয় করেই কিন্তু অপারেশন আমরা চালাচ্ছি। তো আশা করি এই নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের ব্যাঘাত ঘটবে না। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় ৮০% মতো উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট যে ফেজ 2, এটাকে অস্ত্র উদ্ধারকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজগুলো আগাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার তাগিদ তার। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে। এই অস্ত্র কিন্তু আসলে নির্বাচনী প্রক্রিয়াতে বেশ কিছু ঘটনায় কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সরকার একটা অভিযান পরিচালনা করেছে, প্রথম ধাপে শেষ হয়েছে, দ্বিতীয় ফেজে সেটা চলছে। কিন্তু আসলে অস্ত্র উদ্ধারের জন্য একটা আলাদা করে অভিযান প্রয়োজন ছিল। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে নির্বাচনকে সামনে রেখে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। তবে দিন যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা, ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এখন দেখার বিষয় এইসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই কতটা উদ্ধার করতে পারে বা জব্দ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর হরমুজ প্রণালীতে নৌমহড়ার ঘোষণা ইরানের। পরমাণু অস্ত্র তৈরি রুখতে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন সেনারা। আমদানি নিষিদ্ধ পণ্যের চালান ঠেকিয়ে শুল্ক ফাঁকি রোধের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি কমাতে এবার শুধু আমদানিকারকদের লাইসেন্সেই ব্লক নয়, একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ইতিমধ্যেই পপি সিড এবং ঘন চিনি আমদানির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইভাবে মামলার প্রক্রিয়ায় রয়েছে সিগারেট ও কসমেটিক্স আমদানিকারকদেরও বিরুদ্ধে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
শুল্ক ফাঁকি দিয়ে গত 3 মাসে মিথ্যে ঘোষণায় বিদেশ থেকে আমদানি পণ্যের অন্তত 10টি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি যেমন রয়েছে, তেমনি রয়েছে মাদক তৈরির উপকরণ পপি বিষ। তবে সবচেয়ে বেশি জব্দ করা হয়েছে ক্ষতিকর কসমেটিক্স এবং সিগারেট। দেশের বাণিজ্য নীতিতে এসব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। অপিসিড এবং ঘনচিনিতে সম্পৃক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোর ফৌজদারি মামলা সহ অন্যান্য কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। আগে এ ধরনের চালান জব্দের ঘটনায় শুধুমাত্র লাইসেন্স বাতিল করা হলো, এখন ফৌজদারি মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে পাখির খাদ্যের আড়ালে আমদানি করা পপি সিড জব্দের ঘটনায় যেমন মামলা হয়েছে, তেমনি শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা ঘনচিনির ক্ষেত্রে মামলা করা হয়েছে বন্দর থানায়। এই মামলা দুটি এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে। এগুলোর কেমিক্যাল রিপোর্ট পেলে আমরা মামলার পরবর্তী পর্যায়ে আমরা বুঝতে পারবো, এবং এর সাথে যদি যারা সংশ্লিষ্ট থাকে যদি প্রতীয়মান হয় যে অবৈধ পণ্য তারা আমদানি করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূলত শুল্ক ফাঁকি দিতে এইচএস কোড পরিবর্তন করে মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্য আনছে একটি সংঘবদ্ধ চক্র। চট্টগ্রাম বন্দরে বছরে হ্যান্ডেলিং হওয়া 33 লাখ কন্টেনারের মধ্যে 15 লাখ কন্টেনার আমদানি পণ্য। তার সাথে রয়েছে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। বিশাল এই আমদানি পণ্যের কায়িক পরীক্ষা করা চট্টগ্রাম কাস্টমসের জন্য অনেকটা দুরূহ। আর এই সুযোগে আমদানি নিষিদ্ধ এবং মিথ্যা ঘোষণার পণ্য প্রবেশ করছে বাংলাদেশে, এমনটি অভিযোগ ব্যবসায়ীদের। এখন 100% সব মালামাল কিন্তু পণ্য এক্সামিন করা সম্ভব নয়। এটা আমাদের স্ক্যানিংয়ে আমাদেরকে অনেক প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি ইউজ করলে পরে আমি আমদানি নিষিদ্ধ মালামাল বন্ধ হওয়ার একমাত্র পথ সেটাই। কাস্টম হাউসের অভ্যন্তরীণ অনুসন্ধানে বের হয়ে এসেছে জব্দ হওয়া ঘনচিনি, পপি সিড, কসমেটিক্স কিংবা সিগারেট সচরাচর স্ক্যানিং মেশিন দিয়ে শনাক্ত করা সম্ভব হয় না। এক্ষেত্রে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন যথাযথ কায়িক পরীক্ষা নিশ্চিত করা, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তাও অনেক সময় হয়ে উঠছে না। আমাদের স্ক্যানিং ব্যবস্থাটা অত্যাধুনিক হতে হবে এবং স্ক্যানিং ডিভিশনে ডেজিগনেটেড ওয়ার্কফোর্স দিতে হবে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কাস্টমসের জনবল প্রয়োজনীয় এবং সাফিসিয়েন্ট পরিমাণে বাড়ানো দরকার। বছরে 75 থেকে 80 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশিরভাগ স্টলে দেয়া হচ্ছে না পণ্য বিক্রির রসিদ। লোকবল সংকটের কারণে তদারকিও সম্ভব হচ্ছে না বলে জানান কাস্টমস কর্মকর্তারা। এতে ক্রেতার কাছ থেকে রাখা ভ্যাট, সরকারের কোষাগারের সঠিক হিসাব জমা পড়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ ভ্যাটের পরিমাণ নির্ধারণে বিক্রেতার মুখের কথাই ভরসা রাখতে বাধ্য হচ্ছে নিরুপায় কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। আইন অনুযায়ী পণ্য বিক্রির সময় ক্রেতাকে রসিদ দেওয়া বাধ্যতামূলক, তবে সেটি যথাযথভাবে মানা হচ্ছে না সরকারি পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কোনো প্রকার রসিদই দিনে। আমি একজনের কাছে ইভেন চাইলাম যে আমাদের একটু রসিদ, তো এখানে একটা রসিদ দেওয়ার তো কথা, বললো না রসিদ দেওয়া যাবে না এখানে। সরজমিনে দেখা যায় মেলায় কেনাকাটা করতে আসা মানুষ পণ্য কিনে শুধু দাম পরিশোধ করছেন, কিন্তু রসিদের প্রশ্ন তুললে দোকানিরা নানা অজুহাতে এড়িয়ে যান। ফলে ভ্যাট দেওয়া হলেও তার থাকছে না লিখিত কোনো প্রমাণ। 2টা শাল কিনলাম, কোরকারি কিছু কিনবো না, ক্রয় রসিদ দেয় নাই। না না না, কোনো রসিদ বা স্লিপ আমি নেই, চাই নাই, বাট চাইলে হয়তো বা দিত। অন্যদিকে দোকান মালিকরা বলছেন ভিড় ও ছোট অঙ্কের লেনদেনের প্রতিটিতে রসিদ দেওয়া কঠিন। এটা তো হচ্ছে মেলা, তো মেলাতে তো ওরকম ভাউচার দেওয়া হয় না। না না, আমরা মেলায় দেই না, আমাদের এখানে খুচরা বিক্রি হয়, তো 50 টাকাও বিক্রি হয়, তার জন্য আর এখানে দেওয়া না। একটা বাটির দাম 50 টাকা, 50 টাকার জন্য একটা রিসিপ্ট দেওয়া। আর আমাদের যখন ভিড় হয় তখন অনেক চাপ হয়, তখন রিসিপ্টটা মেনটেন করা সম্ভব হয় না। ভ্যাট তদারকির দায়িত্বে থাকা কাস্টমস কর্তৃপক্ষ সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। এটা তাদের যে ভ্যাটটা আদায় করা হয়, অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা স্টলে যাওয়ার সম্ভাবনা আমার লোকবলের কম। তারপরেও ওরা দিন শেষে একটা হিসাব রাখে, ওই হিসাব অনুযায়ী কত টাকা বিক্রি করলো ওই অনুযায়ী তার পরের দিন ট্রেজারি করে। মেলায় দোকানিরা নিজেদের মতো বিক্রয় হিসাব তৈরি করে কাস্টমস অফিসে জমা দেন এবং সেই হিসাবের ভিত্তিতেই ভ্যাট নির্ধারণ ও আদায় করা হয়। বাণিজ্য মেলার স্টলগুলোতে পণ্য কেনা বেচার সময় অনুসরণ করা হয় না রসিদ দেওয়ার প্রক্রিয়া।
ফলে ভ্যাট আদায়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে জটিলতা, যেটি নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ আশেপাশের কয়েকটি গ্রামে পদ্মার ভাঙন থামছে না। প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অবশ্য শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও মোহাম্মদ রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। চলছে নদী ভাঙন, পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে তীর, বাড়িঘর সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ধীর গতিতে ভাঙছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ পার্শ্ববর্তী আরোয়া ইউনিয়নের পদ্মার বাম তীর। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এমনকি ফেরিঘাটের অনেক পন্টুনের নিচে বালুর বস্তা দিয়ে কোনো রকম কাজ করা হচ্ছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সবশেষ ২৮ জানুয়ারি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট থেকে আরসেল মোড় পর্যন্ত ঢাকা পাটুরিয়া মহাসড়কের ১.৫ কিলোমিটার অংশে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমাদের এই নদী অতি তাড়াতাড়ি নদীর কাজ সংগ্রহ করতে হবে। পৃথিবীটা ভেঙে যাওয়ার যে কষ্ট, এসব যার ভাঙছে একটা সন্তান হারানোর চেয়ে বেশি কষ্ট নিজের পিতা বাড়ি ভেঙে যাওয়া। এই মানববন্ধনে যদি সরকার আমাদের কোনো পদক্ষেপ না নেয়, আমরা এর থেকে আরো গুরুতর পদক্ষেপ নেব। অবশ্য শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা এই অংশ যাতে দ্রুত ইমার্জেন্সি আকারে কাজ করা যায়, সেই জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে আমাদের অফিস থেকে। ঘাট পরিদর্শন করে ঘাটে আমরা সেই দিন একসাথে সমন্বিত সভা করব এবং কি সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়া হবে দ্রুত সেটা আমি নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে পাটুরিয়া ঘাট এলাকার ২ কিলোমিটার ভাঙন রোধে ৩০ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশে ফিরে বিরচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। রাজধানীর হাতিরঝিলে সাবিনা, সুমাইয়া, মাসুরা, কৃষ্ণাদের জমকালোপূর্ণ আয়োজনে সম্মানিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরে ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে বাংলার জয়ীরা। তাদের ফুটসালের প্রথম শিরোপা সমর্থকদের উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। চ্যাম্পিয়ন নারীদের বিশেষ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন তাবিদ আওয়াল। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ঝলমলে এক রাত, যেখানে অনুষ্ঠানের মধ্যমণি নারী সাফ ফুটসালের শিরোপা জয়ী দল। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে লাল সবুজের নারীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পেলেন বিরচিত সংবর্ধনা। বাফুফের ফুটসাল দলের যাত্রা ৫ মাসের, যেখানে নারী দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র ১ মাস। সেই দলটাকে এক সুতোয় গেঁথেছেন অধিনায়ক সাবিনা, তার সঙ্গে ছিলেন মাসুরা, সুমাইয়া, কৃষ্ণারা। আর মাত্র ১ মাসে এই দলকে তৈরি করেছেন ইরানি কোচ সৈয়দ খোদার আহমি। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায় নারী ফুটসাল দল, যেখানে তাদের বরণ করে নেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় নারী দলের ২ সাফের শিরোপার মতো সাফ ফুটসালের শিরোপা নিয়েও সবার আগে অধিনায়ক সাবিনা। এরপর শুরু হয় চ্যাম্পিয়ন দলের ছাদ খোলা বাসের ট্রফি প্যারেড। বিমানবন্দর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে সেই উদযাপন থামে হাতিরঝিলের এমপি থিয়েটারে। এমন সাফল্যের পেছনে পুরো কৃতিত্ব নারী ফুটসাল দল ও বিশেষ করে সাবিনা খাতুনকে দিয়েছেন দলের ম্যানেজার ইমরানুর রহমান। আর এই শিরোপা পুরো দেশকে উৎসর্গ করেছেন সাবিনা। খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে, সেই জায়গা থেকে এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। এইটার পুরো কৃতিত্ব আসলে এই দলে যারা খেলছেন, আমার এই বাঘিনী অধিনায়ক, তার সহ অধিনায়করা যারা আছেন, তারা প্রো অ্যাকচুয়ালি। তারা ফুটবলটা যেভাবে খেলে আসছেন, তাদের জন্য ফুটসালটা কোপ আপ করাটা অনেক সহজ হয়েছে। একাডেমি হবে ফুটসালে, আমরা চাবো যে অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৫ এইভাবে করে এগিয়ে ছেলে এবং মেয়েদের লিগ হবে। আমরা চাই যে ফুটসালটা দিয়ে আমরা এশিয়ায় আমাদের বাংলাদেশের স্ট্যাম্পটা অনেক স্ট্রংভাবে এস্টাবলিশ করি। এদিন চ্যাম্পিয়ন নারী দলকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। আর আপাতত জাতীয় দল ও ফুটসাল দল উভয় নিয়ে ভাবতে চান অধিনায়ক সাবিনা খাতুন। ফুটসাল আলাদা কমিটি আছে, তাদের সাথে কথা বলে আমরা মেয়েদের
বোনাসও দিব। আর একটা জিনিস জানি, আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা, বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। ফুটবল এবং ফুটসাল দুইটাই যেহেতু পারি, আমার যখন যেটাতে দরকার হবে আমি আই উইল বি দেয়ার। দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব এবং নিয়েছি এবং আগামী দিনেও নেব। দেশের ফুটসাল উন্নয়নে আলাদা একাডেমি ও মাঠের দাবি সাফ ফুটসাল জয়ী দলের সদস্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীতে জবাবদিহির সরকার হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। বগুড়ায় জনসভায় তারেক রহমান। দেশকে লক্ষ্যে পৌঁছাতে হলে হাঁটতে হবে গণতন্ত্রের পথে। আজ থেকে চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করছেন জামায়াত আমির। ফেনীতে 11 দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু, পরিবারের মামলা, 2 জন গ্রেপ্তার, তদন্তে পুলিশ।